নমস্কার, আমি রথীন্দ্রনারায়ণ সেনগুপ্ত। আমার আজকের প্রতিবেদন দেশভাগের ভবিষ্যবাণী। আমি ভারতের স্বাধীনতায় অংশগ্রহণকারী একজন সংগ্রামী পরিবারের সদস্য। ছোটবেলা থেকেই রাষ্ট্রের বিকাশ, রাষ্ট্র সর্বোপরি, দেশ আমার মা, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিজের কর্তব্যজ্ঞান, এইসবের মধ্যেই নিজেকে মানসিকভাবে সীমাবদ্ধ রেখে রাষ্ট্রচিন্তনে নিমজ্জিত থাকার চেষ্টা করতাম। আজ ৭৮ বছর অতিক্রম করার পর কেন যেন মনে হচ্ছে মেরে মহান ভারত সত্যি খাতরে মে হ্যায়। রাষ্ট্র কেন খাতরে মে হ্যায়, আজ আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে ভারতবর্ষের অর্থব্যবস্থা আগের চাইতে অনেক বেশি উন্নতি করেছে। অন্যদিকে আবার ভারতের সামরিক শক্তি বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ভারতের শিক্ষা ব্যবস্থা, খেলাধুলা ও অন্যান্য অনেক ব্যাপারে ভারতের মানমর্যাদা অন্যান্য বহু দেশের তুলনায় এগিয়ে চলেছে দিন প্রতিদিন। দেশের বহুবিধ অগ্রগতির কারণে আমাদের অনেকের মনে বাসা বাঁধতে শুরু করেছে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠত্বের আসনে বসতে চলেছে। এত সব মেনে নিয়েও একটি স্বাভাবিক সত্য ভাবনাকে সামনে রেখে বলতে বাধ্য হচ্ছি যে ভারত বাস্তবিকভাবে এক বিপজ্জনক অবস্থানের দিকে এগিয়ে চলেছে দিন প্রতিদিন। আমি স্পষ্টত দেখতে পাচ্ছি আমার প্রিয় রাষ্ট্রকে খণ্ডিত করার সমস্ত পরিকল্পনায় সুপরিকল্পিতভাবে এই দেশের সুরক্ষাকে শক্তিশালী করে গড়ে তোলার দায়িত্বে থাকা দায়িত্ব জ্ঞানহীন কিছু মানুষের হাতে পরিচালিত হচ্ছে। এখানে মনে রাখতে হবে যে এই দেশের প্রতি তাদের বাপ ঠাকুরদাদের না ছিল প্রেম, না ছিল দেশের প্রতি তাদের ভক্তি। সেই সকল বাপ ঠাকুরদারা কোনোদিনই রাষ্ট্রের প্রতি কোনো দায়িত্ব অথবা সেবার মনোভাব দেখায়নি, অথচ তাদেরই উত্তরসূরিরা আজ রাষ্ট্রনায়ক হয়ে নিজেদের ব্যক্তিগত অর্থব্যবস্থা ও শাসন ক্ষমতার শ্রীবৃদ্ধি করে চলেছে। এদের প্রত্যেকের আচার ব্যবহারে খুল্লামখুল্লা রাষ্ট্রবিরোধী মনোভাব সর্বজনসমক্ষে উন্মুক্ত। আমরা সাধারণ নাগরিক আর বিশেষভাবে সাধারণের মধ্যে নেই। আমরা প্রায় প্রত্যেকেই ডান, বাম বা অন্য কোনো সংগঠনের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়ে ব্যক্তিগত স্বার্থকেই প্রাধান্য দিয়ে ফেলেছি, যার ফলস্বরূপ এইসব অপদার্থ রাষ্ট্রবিরোধী শক্তিগুলো আমাদেরই সহযোগিতায় রাষ্ট্রের মেরুদণ্ডকে বিভিন্ন পদ্ধতিতে অনেকটাই ভেঙে ফেলেছে। আর যেটুকু বাকি আছে সেটুকুও আগামী কিছু বছরের মধ্যে সুকৌশলে ধ্বংস করে ফেলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এইসব অপদার্থ দায়িত্ব জ্ঞানহীন রাষ্ট্রনায়কেরা প্রায়শ রাষ্ট্রের নামে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে বসে। এর কারণে বহির্বিশ্বের কাছে দেশের মানমর্যাদায় যে কত বড় ক্ষতি সাধন তারা করছে, সেই সামান্যতম শিক্ষা বা যোগ্যতা তাদের অনেকেরই একেবারে নেই বললেই চলে। অথচ এদেরই হাতে আমরা সাধারণ জনগণ কত গুরু দায়িত্ব দিয়ে বসিয়ে চলেছি আজও। এইসব অপদার্থ দেশবিরোধী রাষ্ট্রনায়কেরা রাষ্ট্রের অগ্রগতির প্রতি অবহেলা ও সংবিধানের প্রতি অশ্রদ্ধা ও অবমাননা করাটাই যেন আজ তাদের কাছে মূল মন্ত্র হয়ে উঠে দাঁড়িয়েছে। দেশের ধ্বংসলীলার কাজে শুধু যে রাষ্ট্রনায়কেরাই যুক্ত, এই ব্যাখ্যাটি আবার তবৈব সত্য নয়। এর পেছনে দেশের প্রশাসনিক ব্যবস্থারও একটা বড় ভূমিকা রয়ে গেছে। রাষ্ট্রপতি থেকে শুরু করে আইন আদালত ও বিভিন্ন ক্ষেত্রে পরিচালিত প্রশাসনিক ব্যবস্থাও এর জন্য মুখ্যত দায়ী। এই ধ্বংসলীলার কাজে একইভাবে আমরা সাধারণ নাগরিকরাও ভীষণভাবে দোষী। আমাদের পরোক্ষ বা অপরোক্ষ সহযোগিতা না পেলে এদের হাত এত শক্ত হয় কি করে? ভাবতে আশ্চর্য লাগে যে আমার প্রাণের রাষ্ট্রকে অকেজো করার সমস্ত দায়ভার রাষ্ট্রবিরোধী বহু রাজনৈতিক দল বাস্তবায়িত করার তাগিদে দেশবিরোধী পদক্ষেপ নিতেও কুণ্ঠাবোধ করে না। উদাহরণের মধ্যে দিয়ে যদি বিশ্লেষণ করতে যায় তাহলে এই প্রতিবেদন শেষ করা একেবারেই সম্ভব নয়। প্রতিদিনের গণমাধ্যম ও
ও বর্তমানের বাস্তবিক সমাজ ব্যবস্থাকে সামান্য বিদ্যা বুদ্ধির মাধ্যমে লক্ষ্য করলে অনায়াসেই আমার ব্যাখ্যাতে না করা উদাহরণগুলো খুঁজে পাওয়া যায়। দেশের বর্তমান পরিস্থিতিতে সমাজের প্রয়োজনে জাতিবাদ, বর্ণবাদ, গরিবী রক্ষা, সাম্প্রদায়িক সদ্ভাব, শিক্ষা থেকে দূরে রাখা, এই সবই প্রাথমিকভাবে হয়ে উঠেছে রাষ্ট্রধ্বংসের প্রধান উপকরণ। এই সমস্ত সংবেদনশীল বিষয়গুলোকে নিয়ে সস্তা রাজনীতির মধ্যে দিয়ে প্রচার প্রসার পাওয়ার তাগিদের সাথে সাথে নিজেকে শক্তিশালী করে গড়ে তোলার লোভ আজ আর কেউ হাতছাড়া করতে চায় না। আর এখান থেকেই শুরু হয়েছে দেশভাগের মতো ভয়ঙ্কর সব খেলা। আবারও বলি, সংবিধানকে অবমাননা, প্রশাসনিক দুর্বলতা, ক্ষমতার লোভ, যেন তেন প্রকারণে রাজনীতির ছত্রছায়ায় সর্বদিক দিয়ে নিজেকে বিকশিত করাটাই এখন হয়ে উঠেছে প্রায় সকলেরই লক্ষ্য। সাধারণ মানুষের সামাজিক দুর্বলতার সুযোগ নিয়ে এই সব রাজনৈতিক দল ও তার কিছু সংগঠন নিখুঁতভাবে এই রাষ্ট্রবিরোধী কর্মযজ্ঞে ঘি ঢেলে চলেছে। আমি হলফ করে বলতে পারি, এই সব রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে আটকাতে না পারলে অদূর ভবিষ্যতে দেশভাগের মতো আরও একটি অব্যবস্থায় ভরা পূর্ণ দৈর্ঘ্যের ছবি দেখতেই হবে আমাদের। ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে ভারতের আকাশ বাতাস হয়ে রাজনীতির অন্দরমহলকে বারংবার উজ্জীবিত করে একটি ব্যাখ্যাকে আমাদের মগজে ধোলাই করানো হয়ে থাকে। ব্যাখ্যাটি হলো বহিঃশত্রু। এই অসত্য কথাটি রাজনৈতিক সব দলই সময় অসময়ে ব্যবহার করে তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা বহুবার লুট করেছে। এই লুটের অরাজকতা আগামী দিনেও অব্যাহত থাকবে। বাস্তবে সত্যতার সামনা কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে প্রতিরোধ করার মতো সদিচ্ছার বড় অভাব আজ। দু একটি দল ও ব্যক্তিগতভাবে দু একজন সর্বনিষ্ঠ মানুষ দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দেশের বিকাশ বৃদ্ধির কাজে নিজেদের তুলে ধরার চেষ্টা করলেও তাদের পশ্চাৎগমনে বাধ্য করার মতো বহু সংগঠন গজিয়ে চলেছে দিন প্রতিদিন। ইসরায়েল ও জাপানের মতো ছোট্ট দুটি দেশের সর্ববিকাশ ব্যবস্থা হতে পারে আমাদের কাছে রাষ্ট্রের প্রতি ভালোবাসার এক মূল মন্ত্র। রাষ্ট্রকে ভালোবেসে শুধুমাত্র রাষ্ট্রের কল্যাণার্থে শক্ত হাতে সমাজ ও দেশ পরিচালনা করার মতো সৎ ইচ্ছা, সত্যি কথা বলতে ভারতীয় রাষ্ট্রবাদী মানসিকতায় আজ হয়ে উঠেছে বিরল। বাইরের শত্রুদের মোকাবিলা করে তাদের শায়েস্তা করাটা যতটা কঠিন, তার চাইতে অনেক কঠিন হয়ে পড়েছে আজ দেশের অন্দরমহলে দিন প্রতিদিন রাষ্ট্রবিরোধী শত্রু যেভাবে জন্ম নিচ্ছে তার মোকাবিলা করা। সমাধান একটাই, সমাজের সমস্ত স্তরে প্রত্যেকের মনে ইসরায়েল অথবা জাপানের মতো দেশকে ভালোবাসার মন্ত্র শেখানোর দায়িত্ব দিতে হবে। প্রয়োজনে কঠোর নিয়ম বলবৎ করতে হবে। যদিও কাজটা খুব কঠিন, তবুও দেশের স্বার্থে দেশকে আবারও দ্বিখণ্ডিত হতে দেওয়ার হাত থেকে রক্ষা করতে চাইলে কোনো না কোনো কঠোর অথবা ঐতিহাসিক সিদ্ধান্ত তো নিতেই হবে। আবারও সতর্ক করে দিয়ে এই প্রতিবেদনকে শেষ করতে চাইব। চলুন আমরা সবাই মিলে ভারতকে অদূর ভবিষ্যতে খণ্ডিত হতে দেখতে না চাইলে নিজেদের মানসিকতা ও দেশপ্রেমকে আরও শক্তিশালী ও স্বার্থহীন করে গড়ে তুলি। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে এমনই বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। নমস্কার, জয় হিন্দ।